This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। সর্বত্র বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, এই সীমান্তের মধ্যে যে অংশগুলো তো কাঁটাতারবিহীন, অর্থাৎ নো ফেন্সিং এরিয়া, সেই জায়গাগুলোতে অনেক জায়গাতেই কিন্তু ঝামেলা, ঝঞ্ঝাট এবং সশস্ত্র হুমকি এসব শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যেটা মালদার তে যে সীমান্ত, যেখানে লাগাতার ঝামেলা হচ্ছে। আজকে অবশ্য পরিস্থিতি সেখানে সুখদেবপুর এবং মালদার সুখদেবপুর এবং বৈষ্ণবনগর, এই দুটো জায়গায় নোম্যান্স ল্যান্ডে সেখানে বাংলাদেশের বহু লোক বিজেপি এসে নোম্যান্স ল্যান্ড পেরিয়ে ভারতের সীমান্তে ঢুকে বলছে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না, বিভিন্ন ক্ষেত্রে অশান্তি করছে। পাল্টা ধাওয়া খেয়ে যখন তারা আরও পেছনে চলে যাচ্ছে, তারপর অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকছে, মুভমেন্ট দেখা যাচ্ছে, এবং সেখানে কাঁটাতারের বেড়া যে দেওয়া হবে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা বিএসএফ পরিষ্কার বলছে, তাদের যে একদম শীর্ষকর্তারা, যে এটা ভারতের জমি এবং সেই জমিতে দেওয়া হবে। কিন্তু অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে এই ছবিটা আমরা পেয়েছিলাম আর+ নিউজ, যখন মালদা বৈষ্ণবনগর বা ওই জায়গায় হচ্ছে, ঠিক তখনই পাওয়া গেছে সেখানে যেটা হচ্ছে নদিয়ার বগুলার কাছে যে সীমান্ত, দুটো সীমান্ত রয়েছে নোম্যান্স ল্যান্ড। একটা সীমান্তে বরণবেড়িয়া, এই নামটা অনেকের কাছেই নেই, আরেকটা হচ্ছে জায়গা আবাসপুর। এই দুটো জায়গা নন ফেন্সিং জোন। এই নন ফেন্সিং জোনে সেখানে বিশ্বজিৎ আমার দেবনাথ সাংবাদিক, তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে মসজিদ থেকে শোনা গেছে যে বিভিন্ন রকম গ্রামবাসীরা এই ভারতের সীমান্ত যারা রয়েছেন তারা কিন্তু সেখানে বলেছেন যে ওখানে সশস্ত্র অবস্থায় তারা নিয়েছে। মাটি কাটাকে কেন্দ্র করে, মাটি এবং ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে সেখানে একটা বিবাদ শুরু হয়েছিল। আপনারা, এটা হচ্ছে আবাসপুর অঞ্চল, সেখানে হচ্ছে একেবারেই বুঝতে পারছেন কাঁটাতার নেই, কিন্তু বাস দিয়ে সীমানা নির্ধারণ হয়েছে। এই সীমানা নির্ধারণ নিয়ে গ্রামবাসীদের, ভারতের দিকে তাদের অনেকেরই বক্তব্য, আগে যেভাবে সীমান্ত নির্ধারণ হয়েছিল সেভাবে না করলে রাস্তাঘাট, অর্থাৎ কমন যেখান দিয়ে সাধারণ জনগণ যাতায়াত করেন, সেখানে বিএসএফকে মুভমেন্ট করতে হচ্ছে, ফলে তাদের পারিবারিক জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়ছে। বিস্তারিতভাবে পরে ওইগুলো আপনাদেরকে জানাবো। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে বরণবেড়িয়া গ্রামের যে পঞ্চায়েতের যিনি সদস্য, তার বাড়ির উঠোনে, জায়গাটার নাম হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখি, ঝোড়পাড়া মানে বুঝতেই পারছেন, ঝোড় বলতে ঝোপঝাড়কে বোঝায়, অর্থাৎ এই জায়গাটায় আগে জঙ্গল বা এগুলো ছিল এবং সেখানে বাঘেরও দেখা মিলত, এরকমইটাই জানিয়েছেন। কিন্তু এখন সেখানে একেবারে কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে এই আবাসপুর এবং হচ্ছে এই বরণবেড়িয়া, এই টোটাল এই জায়গাটা, এটা পশ্চিমবঙ্গের বৃহত্তম কিন্তু পঞ্চায়েত এরিয়া। এখানে 3 কিলোমিটার কাঁটাতারবিহীন, এবং কাঁটাতারবিহীন অবস্থা থাকার জন্যে রাতের দিকে বিভিন্ন দুষ্কৃতীরা একেবারে অবাধে ওখানে এসে লুটপাট করা, কারোর বাড়ির গবাদি পশু লুট করে নেওয়া এবং হচ্ছে হুমকি, যে কারণে এখন এই মুহূর্তে সন্ধ্যে 7টার পর ওই অঞ্চলে মহিলা সহ বিভিন্ন পুরুষ, তাদের কিন্তু বাড়ি থেকে বেরোনো বন্ধ আছে, অর্থাৎ স্বাভাবিক শৌচকর্ম করার জন্য অনেকে বেরোতে পারছেন না। এটা আবাসপুর অঞ্চলে একেবারে গা ঘেঁষে আপনারা দেখতে পাচ্ছেন ফেন্সিং, উল্টো দিকে বাংলাদেশ। এই সমস্ত বিষয়গুলোকে আজকে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে তুলে ধরছি আমরা। আমি তো সঙ্গে ছিলামই দীর্ঘদিন ধরে, এবং সুচারু মিত্র সাংবাদিক তিনি ছিলেন, এবং যিনি আমাদের নদিয়ার সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ তিনি সঙ্গে ছিলেন, শুভঙ্কর ছিল ক্যামেরাম্যান আমাদের সঙ্গে,
আমরা কিন্তু এই সীমান্তবর্তী গ্রামটা গিয়ে যা দেখে এলাম তা কিন্তু হচ্ছে রীতিমতো আপনারা দেখলে শিহরিত হয়ে উঠবেন। এখানে কাঁটাতারবিহীন অবস্থায় মানুষের মধ্যে যে বিভিন্ন, তবে এখানকার যারা জনপদের বাসিন্দা তারা কিন্তু ধৈর্য এ সমস্ত হারাননি। তারা কি বলছেন সবটা আপনাদের শোনাবো। বিশেষ করে আবাসপুরের মহিলাদের ধন্যবাদ জানাবো, তারা অনেকটাই বলেছেন। এই সমস্ত বিষয়টা আমরা যখন পৌঁছবার আগে আমাদের সাথে দেখা হলো এই অঞ্চলের যিনি বিধায়ক যিনি রয়েছেন অসীম বিশ্বাস, বিজেপির ফার্স্ট বয়। বলা হচ্ছে বিজেপি ফার্স্ট বয় এই কারণে সদস্যতা অভিযানে অসীম বিশ্বাস 1 নম্বর স্থানে রয়েছেন এবং তার একটা অ্যাক্টিভনেস রয়েছে এবং তার এরিয়ার নন ফেন্সিং জোন নিয়ে তিনি তার মতামত তুলে ধরেছেন সাংবাদিক সুচারু মিত্রর কাছে। ঠিক যাওয়ার আগে আমরা তার বক্তব্য একটু শুনবো, তারপর যাব হচ্ছে একদম সরাসরি গ্রাউন্ড জিরোতে। আমার বিধানসভা রানাঘাট উত্তর পূর্ব তার একটা বড় অংশ সীমান্তবর্তী এলাকা, একদম বাংলাদেশ লাগোয়া বর্ডার। বহুদিন থেকে এখানে বাংলাদেশের চোরাচালান কারবারি যারা আছে তারা প্রতিনিয়ত ভারতবর্ষের জঙ্গি ঢুকে নাশকতা করার একটা চেষ্টা তারা করে চলেছে। ভারতবর্ষের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তারা অত্যন্ত তৎপরতার সহিত সেগুলো দেখভাল করছে। ইউনিস সরকার আসার পর, অবৈধ একটা ইউনিস সরকার আসার পরে বাংলাদেশের কুখ্যাত রাষ্ট্রবিরোধী এবং ভারত বিরোধী যে সমস্ত জঙ্গিরা ছিল তাদেরকে অকপটে জেল থেকে ছেড়ে দিয়েছে। স্বাভাবিক কারণে নন ফেন্সিং জোন যেখানে ভারতের সীমানা, সেখানে ভারত সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি খোলা জায়গা যেখানে কাঁটাতার ছিল না সেখানে কাঁটাতার দেওয়ার একটা ব্যবস্থা করছে। কিন্তু ইউনিস সরকারের যারা বিজিবি যারা আছে, বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে, বিনা প্ররোচনায় সেখানে বাধা সৃষ্টি করছে সেখানকার গ্রামবাসীদের এনে। সেক্ষেত্রে বিএসএফ যারা আছে অত্যন্ত তৎপরতার সহিত তারা সেগুলোকে দেখছে। সমস্ত জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় যেখানে নন ফেন্সিং জোনে যেখানে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেখানেই বাংলাদেশের জঙ্গি বাহিনী এবং ওখানকার বিজিবি যারা আছে তারা বাধা সৃষ্টি করছে। যেমন মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে, ত্রিপুরাতে আমরা দেখেছি, নদিয়া উত্তর জেলার বিশেষ করে সীমান্তবর্তী চাপড়া, তেহট্ট এই সমস্ত জায়গায় তারা বাধা সৃষ্টি করছে। গতকাল আমরা দেখেছিলাম আমার বিধানসভার দত্তফুলি অঞ্চলের বরণবেড়িয়াতে, সেখানে একজন ব্যক্তি তার 5 বিঘে জমি মাটি সমান করতে যাচ্ছে, কিন্তু ওখানকার বাংলাদেশের যারা জঙ্গি এবং যারা পাচারকারী তারা মাইকিং করে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তরোয়াল দা নিয়ে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছিল যাতে সেই মাটিটা সমান না করা যায়। কিন্তু বিএসএফ যথেষ্ট তৎপরতার সহিত সেটা দেখছেন। আমি সমস্ত মানুষকে, আমার বিধানসভা এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার সমস্ত মানুষকে আমি বলবো, আপনারা সজাগ হন। বাংলাদেশের ইউনিস সরকার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে ভারতবর্ষকে অস্থিরতা করার চেষ্টা করছে। আমরা সকলে শক্ত হাতের প্রতিবাদ করব এবং আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি চাইব সীমান্তবর্তী এলাকার মানুষকে সজাগ থাকতে, যাতে আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা সুনিশ্চিত থাকে। সীমান্তে তারা বাসীকে সজাগ থাকতে বললেন, কারণ হচ্ছে ইউনিট সরকার বিজেপিকে নিয়ে এবং বিশেষ করে যে জঙ্গিরা বিভিন্নভাবে জেল থেকে যারা মুক্ত হয়েছে বীরের সম্বর্ধনা নিয়ে এসেছেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোকে তারা সংগঠিত করছেন। অনেকের হাতে অস্ত্র দেখা গেছে, আমাদের সাংবাদিকের তোলা ছবিতে সেই ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে কিন্তু তারা এগুলো করেছেন, দেখিয়েছেন অস্ত্রগুলো এবং তাতে স্বাভাবিক সন্ত্রস্ত হয়েছে, তবে ভয় কেউ পাননি এবং পায়ে পা লাগিয়ে জানে এবং বিএসএফ দক্ষতার সঙ্গে বিষয়টাকে মোকাবিলা করেছেন এবং গ্রামবাসীরা তাতে খুব তৃপ্ত এবং খুশি। এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওপার প্রান্তে এইরকম খোলা অস্ত্র নিয়ে তারা সেদিন ঘুরপাক কাটছিল যে অঞ্চলটায় আমরা রয়েছে এবং সেখানে আমাদের সাংবাদিকের মুখোমুখি হচ্ছে। একদম রীতিমতো তা বাংকার বানিয়ে ফেলেছিল যাতে এই সমস্ত করা যায় এবং বহু মানুষকে সমাবেত করা হচ্ছে না এবং এই প্রান্তেও এই ছবি আমরা দেখতে পেয়েছি এবং কি রয়েছে এবং এই ঘটনা সেখানে কুখ্যাত জঙ্গিদের মদত নিচ্ছে এবং বিজেপির এই জায়গা তারা কি চাইছে, বাংলাদেশ কোনো সীমান্ত চুক্তি তারা মানবেন কি মানবেন না স্পষ্টকরণ আমরা ভবিষ্যতে এটা বিষয়ে আরও এই বিষয়টা কিন্তু ক্রমশ কিন্তু তুলে ধরবো। মানুষ কিন্তু চাইছেন কাঁটাতারের বেড়া, এই প্রান্তের মানুষ
তার কারণ হচ্ছে অনেক মানুষ রাত্রিবেলা ঢুকে পড়ছেন, নানা রকম কিছু কার্যকলাপ বাড়ছে যেটা বিএসএফ তৎপরতার সাথে করছেন, কিন্তু রাতের বেলায় একটা নিষেধাজ্ঞা জারি করা আছে সেই সব অঞ্চলে। আমি বিস্তারিতভাবে কিছু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলছি না, সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আবারও বলছি, আমি সুজিত চট্টোপাধ্যায়, সুচারু মিত্র, বিশ্বজিৎ দেবনাথ এবং আমাদের সঙ্গে ক্যামেরায় ছিলেন শুভঙ্কর রায়। প্রত্যেকে মিলে আমরা কিন্তু এই বিষয়টাকে যথেষ্ট, এবং সমস্ত গ্রামবাসীরা, বিশেষ করে বরণবেড়িয়ার পাশে যে গ্রাম, সেই গ্রামের মহিলারা কিন্তু এগিয়ে এসে তাদের কথা বলেছেন এবং কিভাবে হওয়া উচিত তার কিন্তু একটা নির্দেশিকা তারা দিচ্ছেন। আশা করি বিএসএফ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব উভয় পক্ষে সবাই কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখে এর একটা সুষ্ঠু সমাধান। তার কারণ যেটা বললেন বিধায়ক, গায়ে গায়ে লাগিয়ে পায়ে পা পড়ে কিন্তু পরিস্থিতিকে ঘোলাটে করে তোলার চেষ্টা করছে মানে অবৈধ ইউনিয়ন সরকার এবং তার সমস্ত যারা সাঙ্গপাঙ্গ সমস্ত রয়েছেন এবং বিশেষ করে বিভিন্ন মৌলবাদী শক্তি। চলুন সরাসরি চলে যাব একেবারে গ্রাউন্ড জিরো জনমত, সেখানে তাদের বক্তব্য শুনুন, যে মানুষরা প্রতিনিয়ত এই হুমকি বা সমস্ত কিছুর বিরুদ্ধে তারা তাদের সজাগ সতর্কতা নিয়ে তাদের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলুন সরাসরি চলে যাব সীমান্তে, যেখানে কাঁটাতার নিয়ে শুরু হয়েছে এক নতুন ধরনের বাংলাদেশের পক্ষ থেকে প্ররোচনা। দেখব আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়ার বরণবেড়িয়া অঞ্চলে। এই বরণবেড়িয়ার অধিকাংশ অঞ্চল কিন্তু নন ফেন্সিং, কাঁটাতার নেই। আমি শুভঙ্করকে আগে দেখাতে বলবো বরণবেড়িয়ার ছবিটা। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে 1/2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ, সামনেই বিএসএফ আউটপোস্ট রয়েছে, অরক্ষিত এরিয়া। এই যে বাঁশ ঘেরা দেখতে পাচ্ছেন, এগুলো টপকালেই অনায়াসেই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তে পারেন এখানে। অনেক সময় রাতের অন্ধকারে সেই কাজ এখানে চলে বিএসএফের চোখে ধুলো দিয়ে। এবং শুধু তাই নয়, এখানকার অনেকের জমি এই সীমান্ত চুক্তির কারণে বাংলাদেশের অংশে পড়ে গিয়েছে। তাদের টাকা অ্যালট হয়ে গেলেও এখনও সেই টাকা তারা হাতে পাচ্ছেন না। অনেকে দুশ্চিন্তায় রয়েছেন, আবার আতঙ্ক চলছে। বাংলাদেশের এই যে উদ্ভূত পরিস্থিতি, যে উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিএসএফের সঙ্গে বিজিবি তারা বিভিন্ন সময় সংঘর্ষ বা তর্কে জড়াচ্ছে, কাঁটাতার দিতে গেলে ঝামেলা গণ্ডগোল হচ্ছে। এই বাংলার নদিয়ার এই যে এরিয়া বরণবেড়িয়া, সেখানে কয়েক কিলোমিটার এরিয়াতে ফেন্সিং নেই। আমি ডান দিকের চিত্রটা একটু ধরতে বলবো শুভঙ্করকে, তার ডান দিকের অংশের ছবিটা একটু দেখাতে বলবো, যে এই মুহূর্তে বরণবেড়িয়ার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে নন ফেন্সিং জোনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সামনে ক্ষেত, তারপরেই নদী এবং তারপরেই কিন্তু বাংলাদেশ। ফলে সার্বিকভাবে যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, গোটা এরিয়াতে কিন্তু সেভাবে ফেন্সিং নেই। এবং এই ফেন্সিং না থাকার কারণে এটাকে হাতিয়ার করে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েন, এমনকি জঙ্গি কার্যকলাপ এখানে হতে পারে এমনভাবেই কিন্তু মনে করা হচ্ছে। এবং বরণবেড়িয়াতে যে ছবি আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে তার আগে আমি সুজিতদার হাতেই মাইক তুলে দেবো, সুজিতদা কথা বলবেন। আমি এই কারণেই বলতে চাইছি, সুচারু তুমিও থাকো, তুমিও বাকিদের সাথে একটু কথা বলো। এই যে আপনি অনেকটাই বলছিলেন যে আপনাদের জমি গেছে, কিন্তু আপনারা এখনো টাকা পাইনি। আমাদের টাকা মানে জানতে পেরেছেন কেন পান? জানতে পেরেছি, আমাদের টাকাটা কোথাও পিডব্লিউডি খাতে লাগিয়ে দিয়েছে, যেটা সচিব নিজে মুখে স্বীকার গিয়েছেন। মানে এখানে কি জেলা পরিষদে এই নিয়ে আলোচনা হয়েছিল? বিএসএফ এর কর্তা ব্যক্তিরাও ছিলেন না, সেদিনকে ছিলেন না বিএসএফ। গাফিলতি হচ্ছে ডিএম সাহেবই এই গরিবদের যারা চাষবাস যোগ্য জমি, তারা সঠিকভাবে চাষও করতে পারছে না। পুরোটাই ডিএমের হস্তক্ষেপে এটা আমরা টাকা পাচ্ছি। আজকে 4 বছর ধরে টাকা মানে ঘোরাচ্ছে, টাকাটা হয়তো তাদের হাতে চলে এসছে, তারাও জানে যে তাদের হাতে রয়েছে, কিন্তু টাকাটা আমরা কৃষক ভাইয়েরা পাচ্ছি না। এটাই হচ্ছে এই যে একটা জায়গায় এখানে আমরা গত সময় দেখলাম, এই যে ভেরি রিসেন্ট আগে এখানে মাটি কাটা হচ্ছিল মানে ফেন্সিংয়ের জন্য, যেখান থেকে আর কি প্রচুর মাইকে এরকম উত্তেজিতভাবে ভাষণ হয়েছে এবং অনেকে চলে এসছে, তাই তো? মানে গতকাল মানে হয়েছিল ঘটনাটা। হ্যাঁ, আমাদের কাঁটাতার বিএসএফ ভাইয়েরা মানে সুরক্ষিত করার জন্য কাঁটাতার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেখানে বিডিআররা এসে
হস্তক্ষেপ করে যে কাঁটাতার দিও না, নদীর ওই পার থেকে বলছে। লাস্টে কি করলো, ওরা মাইক ওখান থেকে আজান দিয়ে, মানে যেখানে আজান দেয় যে মসজিদ থেকে, সেই মসজিদে ওরা বললো যে সব বর্ডারে চলে যাও, ওই বর্ডারে ওখানে সব দাও কাছি হাসো নিয়ে চলে যাও, ওখানে লড়তে হবে। ওরা দেখলাম সঙ্গে সঙ্গে হাজারে হাজারে লোক চলে আসে। আমরাও গেলাম স্বাভাবিকভাবে, যে ওদের থেকে আমরা তো কমা না। ইউনুস বললো, আর ইউনুসের মতো একটা কুকুরের সাথে মানে ইন্ডিয়ার তুলনা, এটা তো কোনোদিনই হয় না। ও তো মূর্খতার পরিচয় দিচ্ছে ইউনুস। আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? আগে কোনোদিনই এই ধরনের ঘটনা আমরা দেখতে পাইনি। বাংলাদেশ ছোট একটা দেশ, তারা কোনোদিনই এত লাফালাফি করেনি। এখন যতটা লাফাচ্ছে এত ইউনুসের ইসে, ওরাও যায় না যে এদের পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি আমরা স্টেপ নিই। এখানে বিভিন্ন ধরনের ঘটনা এরকম কিছু কিছু হয়েছে, মানে বিশেষ করে মহিলাদের সুরক্ষার বিষয়ে কি কিছু এরকম এখানে কোনো প্রবলেম আছে? না না, আপাতত তেমন কোনো ইফেক্ট করেনি কোনো দিনই, সে বিষয়ে কোনো সাম্প্রতিক একটি ঘটনা শুনছিলাম। সেটা তেমন ক্লিয়ারলি কিছু না, হয়তো একটু ইনসিডেন্ট ঘটে গেছিল, এখন মিউচুয়ালে আছে, সব সমস্যা নেই। ইনসিডেন্টটা ঘটেছিল, মানে খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক বিষয়। সেক্ষেত্রে বিডিআর, বিএসএফ, সবাই পুলিশ সকলে খুব অ্যাক্টিভ। হ্যাঁ, যৌথভাবে বিষয়টা সমাধান করেছে দু দেশের প্রশাসন। আপনারা কি চাইছেন? কাঁটাতার অ্যাকচুয়ালি অবশ্যই, কেননা ফেন্সিং না হলে এই অমীমাংসিতভাবে মেইনলি যখন তখন তো ফেন্সিং না থাকলে ও চলে আসে যায় রাত। আপনার প্রত্যেকে একদম কাঁটাতারের প্রশ্নে? হ্যাঁ, অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই আমরা কাঁটাতার হলে আমরা আমাদের স্বাভাবিক জীবন ফিরে আসবো, আমরা এটাই চাই। জীবন বলতে মানে কোথাও একটা জায়গায় সংখ্যাটা ঠিক কি আমাদের স্বাভাবিক জীবন তো আমরা ফিল করতে পারছি না। আমরা কাঁটাতারে কখন কি আসবে, কখন কিভাবে আসবে, ওরা কিভাবে আসবে, এটা হয়তো আছি, কিন্তু ভয় আছে। তারপরে গভীর রাতে এখন যেহেতু মানে শীতকাল, কুয়াশা পড়ছে, বিএসএফ তো পুরো অ্যাক্টিভ, কিন্তু তারপরে যখন এখানে সীমান্তে থাকে বিএসএফ ভাইরা, ওনারা থাকতে বাংলাদেশ কিছুই করতে পারবে না, ওদের কোনো ক্ষমতাই নেই। ইউনি যতই বাবা পাকিস্তানের ইশারায় নাচুক, কিন্তু এটা মনে রাখতে হবে এটা ভারতবর্ষ। 1971 সালে ওদের যেমন স্বাধীনতা দেওয়া হয়েছে, ও স্বাধীনতা আবার কেড়েও নেওয়া যায়। অ্যাকচুয়ালি ভারতবর্ষটার ঠাকুরদাদা, পাকিস্তানটা ছেলে, আর বাংলাদেশটা নাতনি, এটাই মনে হয় আমাদের। আপনি অনেকক্ষণ ধরে দেখছি আপনি ইউটিউব করেন না, ফেসবুকটা করেন, ফেসবুকে আপডেট করতে থাকেন সবাইকে, তাই তো? আপনার নামটা একটু বলবেন? আমার নাম লোপামুদ্রা। লোপামুদ্রা, এখানে আপনি রয়েছেন কোথাও এই যে এইরকম এই সব ওই অস্ত্র টস্ত্র দেখে, এই সমস্ত দেখে কি কালকে মানে যে পরিস্থিতি রয়েছে একটু ঘাবড়ে গেছিলেন? ঘাবড়ানো তো অবশ্যই ঘাবড়াতে হবে, কারণ আমরা তো অস্ত্র দেখিনি, কারণ নদীর পাড়ে যেগুলো ঘটেছে সেগুলো আমরা দেখতে পাইনি, কেউ খালি আওয়াজটাই শুনেছি। আপনার রাত্রিবেলা এখানে কটার মধ্যে মোটামুটি ঘরে আমাদের 8টার পরে এখান থেকে আর কেউ ঘর থেকে বেরোয় না। মানে কি এই ব্যাপারে স্পষ্ট সকলের কাছে নির্দেশ কেন না আপনারা নিজেরাই ঠিক করেন? না, এখানে বিএসএফ এদিকে আর কাউকে যেতে দেয় না, আর আমরাও সেরকমভাবে বেরোই না। যা করার ঘরের ভিতরেই সব কিছু করতে হবে। এরকম বৈরী পরিবেশ কি বরাবরই ছিল? মানে এই যে সমস্ত না একটা কোথাও সম্প্রীতির পরিবেশও কখনো কখনো ছিল, কি মনে মানে আমরা যখন ছোট ছিলাম আমরা এই নদীতেই স্নান করেছি, আর এখান দিয়ে কোনো তার কাটার ব্যবস্থা অতটা ছিল না। নদীতে স্নান করতেন, ওখানকার লোকেরাও চলে আসতো। হ্যাঁ, এমনও অবস্থা ছিল, কিন্তু এই কিছুদিন ওদের মানে এই যে ওদের যে ভিডিওগুলো আমরা দেখি, যে কলকাতা দখল করব, ভারতকে ভেঙে দেব, কলকাতা আমরা দখল করে নিয়ে যাব, এই যে কথাগুলো, এইগুলোই বড় আতঙ্কের। এমনি যেমন স্বাভাবিক সময় এমনি কথাবার্তা হয়, তখন কি আপনাদের মধ্যে এইসব কথাবার্তাগুলো দুই প্রান্তের হয় না ওরকম ওগুলো না? ওদের সঙ্গে কথা হবে কি করে? আমাদের এখন পুরো একটা এদিকে তো যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, অনেকটা দূর আমাদের। আগে যেতাম, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই যে আমরা ওইদিকে স্নান করতে যাওয়া। এখন যদি বিএসএফ এর ব্যবস্থায় আপনারা নিরাপত্তা বোধ করছেন? হ্যাঁ, বিএসএফ আমাদের অনেকটা ভালো রাখে, আমরা শান্তিতে থাকি। স্থানীয় পুলিশ বা যারা থানা, তারাও এই ক্ষেত্রে কি সহযোগিতা করে না, তাদের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন আছে? এখন থানার বিষয়ে আমরা কি বলবো, থানার তো এখানে তেমন কোনো জরুরি এখনো হয়নি, কিন্তু এরা আমাদের যেটুকু শান্তিতে আমরা ঘুমাই, ভালোই আছি।
কিন্তু ওদের ওই কালকের ওই আতঙ্ক, কালকের যে চেঁচামেচিগুলো আমাদের একটু ভিতরে আতঙ্কটা বাড়িয়ে দিয়েছে, তাছাড়া তেমন কিছু না। সুচারু সুনাম, বুঝতেই পারছো যে এই যে পরিস্থিতিটা দেখো, আমরা আরেকটু সামনের দিকে দেখো, একটু ভালো করে জিওগ্রাফিটা একবার বুঝিয়ে দিই, তুমিও থাকো সঙ্গে। তোমার বাদিকটা মানে এই যে জায়গাটায় একদম মানে আমরা ধরেই নিতে পারি, হ্যাঁ আরও ভালো আমি একটু বলবো যে দেখো ওখানে গ্রাম বাংলায় যেটা হয় কলা গাছের চাষ, পশ্চিমবঙ্গে জানিয়ে রাখি কলার চাষ কিন্তু বিগত 20-25 বছর ধরে এক অভূতপূর্ব জায়গায় গেছে। ভারতবর্ষে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গের দ্বিতীয়, অত্যন্ত এখানে চাষ হচ্ছে এবং সেটা হচ্ছে ফুলের চাষ। বাংলার এখানকার ধর্মপ্রাণ যারা মানুষ রয়েছেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ গ্রাম এটি, অবশ্যইভাবে বলতে হবে, এবং শ্রমজীবী হিন্দু শক্তি এখানে তারা করেন অত্যন্ত শান্তিপ্রিয় শান্তশিষ্ট জীবনযাপন। এখানে সকলেই প্রায় বহু যারা গ্রামবাসী যাদের সাথে কথা বলছেন তারা কিন্তু অনেকে গ্র্যাজুয়েট, অনেকে কিন্তু এটাও সুচারু আড়ালে আবডালে তারা কিন্তু অনেকে এরকম বলছে আর কি, একটু তারা সুযোগ চাইছে একটু ভালো কাজকর্ম করার, একটু এই পরিস্থিতি। বাঁ দিকটায় এই হলুদ ফুল যেখানটা হচ্ছে সেই জায়গাটা একটু এগুলো যে ভদ্রলোক যাচ্ছিলেন উনি কিন্তু একদম বর্ডার লাইন ধরে কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা উনি যিনি আসছেন উনি এখানকার, আচ্ছা নিজের জমিতে ওখানে চাষ করতে যাচ্ছেন, খুব রিস্ক থাকে, মানে হঠাৎ করে যদি ওখান থেকে কেউ একটা উস্কে দিল, কোনো থেকে প্ররোচনা দিল, অস্ত্রফস্ত্র নিয়ে আসে, তাহলে ওনাকে দৌড় লাগিয়ে এই মাঝখান দিয়ে দৌড়ে আসতে হবে, তাই তো? মানে অনেকটা আর কি ইয়ে হবে। আর এই যে রাস্তাটা আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি ডান দিকে একটু ঘোরা একটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, বাচ্চাকে সাইকেলের উপর চড়িয়ে স্বামী স্ত্রী যাচ্ছেন। এই যে বর্ডার সাদা, হ্যাঁ হ্যাঁ এই রোডের উপর দিয়ে বিএসএফের পেট্রোলিং চলতে থাকে। আর এই যে ডান দিকে যারা রয়েছেন সেটা হচ্ছে একদম জিরো পয়েন্টের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রাম, যেটা হচ্ছে নাম ঝোড়পাড়া। এই গ্রামটি অত্যন্ত হয়েছে এই দিকটা উঁচু পাড়া, হ্যাঁ একটা তো বর্ডারিং এরিয়া আছে যেখানে প্রায় 60টা পরিবার থাকে একেবারে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 400 পরিবার এই পুরো এলাকাটা জুড়ে বিচ্ছিন্নভাবে 400 পরিবার, হিন্দু সংখ্যাগরিষ্ঠ পরিবার, তাই তো? এখানে সকলেই হিন্দু উনি বলছেন। হ্যাঁ মেলা টেলা হয় এখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজো হয়, আপনারাই করেন, মহিলারা করেন না? মহিলা না, এই যে আমাদের এই ছেলেটা, এই ছেলের উদ্যোগে আমাদের এখান থেকে আজ থেকে না হলে 6-7 বছর হয়ে গেছে এখানে পুজোটা হচ্ছে, আমরা এখানে পুজো করি, 12 বছর হয়ে গেছে। আমরা রয়েছি এই পয়েন্টে, আরও কিছু খবর আপনাদের জন্য সুচারু মিত্র, আমি শুভঙ্কর ক্যামেরায় রয়েছে, এবং যিনি আমাদের এই নদিয়ার, আমি একটু বিশ্বজিৎ ও রয়েছে প্রতিনিয়ত, তো আপনাদের খবরটা মানে যে ঘটনাটা ঘটেছিল হাতে অস্ত্র নিয়ে, হ্যাঁ সেই জায়গাটা দেখে একটু পয়েন্ট আউট করে একটু বিশ্বজিৎ ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল আরও একবার একটু তোমার কাছ থেকে একটু যাচিয়ে নিই। হ্যাঁ বলো। দেখো এই জায়গাটা কিন্তু গতকালকে ঠিক এই সময় কিন্তু সকাল 12টার থেকে কিন্তু মাটি কাটা নিয়ে গন্ডগোল সূত্রপাত শুরু হয়। কেননা ভারতীয় যখন মাটি কাটছিলেন, বাংলাদেশ থেকে 500 থেকে 600 লোক তারা কিন্তু আসছিলেন, ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন, বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আসছিলেন ভারতীয়দের তাকে আক্রমণ করার জন্য। কিন্তু ওখানে বিএসএফ কিন্তু 5 থেকে 6 জন বিএসএফের আধিকারিকরা ছিল, ঠিক আছে। তারপর কিন্তু বিএসএফ কিন্তু রাত্রে কিন্তু তারপর কিন্তু কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আনেন, কিন্তু এরকমই ঘটনা। তারপর কিন্তু ভারতীয়রা কিন্তু তারা দাঁড়িয়েছিলেন, গ্রামবাসীরা দাঁড়িয়েছিলেন, লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন এখান দিয়ে, কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। কিন্তু একটাই অভিযোগ যে বাংলাদেশের লোকেরা 500-600 লোক কীভাবে তারা অস্ত্র আনলো, এই নিয়ে আমি একটা প্রশ্ন করছি, গ্রামবাসীদেরও প্রশ্ন করছি, তারা কীভাবে আতঙ্ক, তারা যখন ঘরে থাকছেন, ঘরে তালা দিয়ে থাকছে রাতের অন্ধকারে। যে তালা মানে আগে কি তালা না দিয়ে থাকতেন নাকি? আমাদের মাটির ঘর ছিল, টিনের ঘর ছিল, তখন তো ততটা করা লাগতো না, এখন তো একটু ঘর যেটুকু হয়েছে তার জন্যে তাও তালা মেরেই থাকতে হবে। রাজ্য সরকারের প্রকল্পগুলো এখানে আছে,
এখন সরকার যদি কোনো প্রকল্প দেয় আমাদের একজন রাজ্যবাসী দেশবাসী হিসাবে তো সেটা নিতেই হবে। যে কারণটা কি করছে সেটাও তো বোঝে, কারণটা তো কেউ করছে না। পড়ে গেলেন তো সেই যে, হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই নেবে যে সরকার, হ্যাঁ এটা তো নিতেই হবে, এটা না নেওয়ার কি আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কাছাকাছি ভালো স্কুল কোনটা? স্কুল আমাদের এখানে আছে বড়নবেড়িয়া কৃষক সংঘ বিদ্যালয়। কৃষক সংঘ, মানে কৃষকরা সংঘ করে সংঘবদ্ধ হয়ে জমি দিয়ে দান করে স্কুলটা বানিয়েছে। এখন বেশ এটাই বলেছি, দারুণ গ্রাম। এখন আমাদের এই গ্রামটা, এখানে আমাদের 4টে ওয়ার্ড মিলে আমাদের এই গ্রামটা, আর আমাদের দত্তকুলিয়া পঞ্চায়েত টোটাল পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে বড় পঞ্চায়েত হিসাবে এখন আখ্যায়িত হয়ে আছে। আমাদের 30টা মেম্বার, তাদের ভিতর আমাদের 30টা এবং এখানে 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 আপনাদের মানে এটা জানি রাখি ভারতীয় জনতা পার্টি সেখানে নিরঙ্কুশভাবে এখানে রয়েছেন। রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যেই যেহেতু পড়ছে, রানাঘাট লোকসভায় এই জায়গাটি, এবং অত্যন্ত বর্ডারিং এরিয়ার কারণে বাংলাদেশের এই যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে এখানকার মানুষ অত্যন্ত ওয়েল অ্যাওয়ার অফ। এবং সবচেয়ে বড় পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন তার সাথে কথা বলো, তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যা যা জ্ঞান রাখেন তা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের অনেক জায়গা আছে, পঞ্চায়েত রয়েছে, তারা ভারতবর্ষের এই যে পররাষ্ট্রনীতি সেই সম্পর্কে এতটা জ্ঞান তারা রাখেন কি না, আমার এই প্রশ্নটা আমারও থাকবে। তার কারণ হচ্ছে অত্যন্ত খুব সাবলীলভাবে তিনি বলছিলেন যে কোথায় কম্পালশন রয়েছে এবং বিএসএফের টেকনিক্যালিটিস কতটা বৃদ্ধি পেয়েছে, যেটাকে সার্ভেলেন্স বলে, সেটা বৃদ্ধি পেয়েছে। তিনি পঞ্চায়েতের সদস্য, তার সাথে আমি কথা বলছিলাম। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে একটা বড় প্রশ্ন, মাঝে মধ্যে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে ওঠার একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচিত সরকার আসছে বা সরকার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা এই ধরনের কিছু তাণ্ডব থাকবে। বিজেপি বলবে যে বিএসএফের অতি সক্রিয়তা, যদিও কোনো রকম এই ধরনের কোনো কিছু নেই। ফেন্সিং বর্ডার প্রত্যেককেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিত্যদিনকার চিত্র যে তারা অত্যন্ত যে এখানে স্কুলের যারা তার স্কুল ছুটির পর তারা সবাই ফিরে এসছে। চমৎকার একটি গ্রাম, যে গ্রামকে বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অশান্ত হলেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্যে এখানকার যারা নাগরিক সমাজ এবং তার সাথে বিএসএফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা রয়েছি এবার আরেকটি গ্রামে, হাবাসপুর। বরণবেড়িয়ার ছবিটা আগেই দেখিয়েছিলাম, এবার রয়েছি আমরা হাবাসপুরে, এবং এখানেও কিন্তু নন ফেন্সিং জোন বলা যেতে পারে, অর্থাৎ পাকাপাকি কোনো বন্দোবস্ত নেই কাঁটাতারের, ফলে একটা অনুপ্রবেশের আশঙ্কা তো রয়েছে। একই সঙ্গে এই ফেন্সিং করার জন্য, অর্থাৎ এই বরণবেড়িয়া ছাড়াও এই হাবাসপুরকেও যাতে কাঁটাতারে মুড়ে ফেলা যায়, নিরাপত্তা বেষ্টনী সুরক্ষিত করা যায়, কেন্দ্রীয় সরকার থেকে আগেই টাকা দেওয়া হয়েছিল 2021 সালে, 4 বছর আগে। কিন্তু এখনো পর্যন্ত এই এরিয়াতে ওই বাঁশের বেড়াই করে রাখা হয়েছে। ফলে আমি সেই চিত্রটা দেখাবার চেষ্টা করব। বাঁশের বেড়াই করে রাখা রয়েছে, গোটা এলাকা কিন্তু যত কিলোমিটার যাওয়া যাবে এইরকমভাবেই, মানে বলা যেতে পারে নিরাপত্তা খুব একটা যে আঁটোসাঁটো একেবারেই নয়। বাঁশের ওপ্রান্তেই কিন্তু বাংলাদেশ। ফলে এই যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বরণবেড়িয়ার পর হাবাসপুরের যে ছবি, হাবাসপুরে ঠিক বর্ডারের একেবারে অরক্ষিত এলাকা, সেই অরক্ষিত এলাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, যে যেখানে কিন্তু একেবারেই বাঁশের বেড়া দিয়ে ওই কোনোভাবে সামাল দেওয়ায় কথা বলা যেতে পারে। ও প্রান্তেই কিন্তু বাংলাদেশ রয়েছে। এখানকে পাড়ার মহিলারা রয়েছেন হাবাসপুরে, তাদের সঙ্গে কথা বলবো। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে গণ্ডগোল চলছে, নানা পরিস্থিতি রয়েছে, একটু কথা বলবো। এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি চলছে বা বিভিন্ন সময় গণ্ডগোল হচ্ছে, কালকে বরণবেড়িয়াতেও গণ্ডগোল হয়েছে, আপনাদের হাবাসপুরের খুব কাছেই বাংলাদেশ, কখনো ভয় লাগে না যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তে পারে বা জঙ্গিরা ঢুকে পড়তে পারে? অবশ্যই আমাদের ভয় লাগে, কিন্তু এখন আমরা কি করবো? কারাকাট ওখানে ঠিক মতন দেয়া হোক, যাতে আমাদের এইদিকে থাকতে অসুবিধা না হয়। আর কাটা দেওয়া নেই, বাঁশের ব্যারিকেড তো যে কোনো মুহূর্তে ভেঙে ফেলা যেত। হ্যাঁ, সেই ভয় তো আমাদের আছেই, সে ভয় আমাদের আছে যে যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হতে পারে। আমরা সেই জন্যই চাই রাজ্য সরকারের কাছে বা সবার কাছে যে ওই পাশে যে জায়গার রাস্তা নেওয়া হয়েছিল সেই রাস্তা দিয়েই তার কাটাটা মজবুতভাবে হয়ে যাক। দিদি, এই যে বাঁশের বেড়া, মানে
ফেন্সিংয়ের টাকা দিয়ে দেওয়া হয়েছে, এখনও ফেন্সিং হয়নি, কাঁটা তার হয়নি, যে কোনো মুহূর্তে তো জঙ্গিরা প্রবেশ করতে পারে। টাকা দেয়নি বলে আমি যতটুকু জানি এটা হচ্ছে বিএসএফদের হচ্ছে আন্ডারটা হচ্ছে নদীর ওই কুল দিয়ে, যেহেতু এটা আমরা গ্রামের লোক বাস করি, এখান থেকে ওরা দিয়ে দিয়েছে। আর সেইভাবে তো এখনো সেইভাবে সেফটি আমরা পাই না, অথচ ওরা রাস্তায় ডিউটি করে, প্লাস ওরা গ্রামের ভিতরে এসে রাত্রিবেলায় আসে। এবার রাত্রিবেলায় গ্রামের ভিতরে আসে আমাদের অনেক বেটা ছেলে যারা বাইরে কাজ করে, তারাও কিন্তু অলরেডি এখান থেকে ঘোরাফেরা করে। ওই সমস্যাটা তো আমাদের কিছু কিছু গ্রামের মানুষের ওপরেও পড়ে। হঠাৎ করে কেউ বাইরে গেল টয়লেট করতে, বাথরুম করতে, হট করে এসে তার কলারটা চেপে ধরলো, এই তুমি কি করছো, তুমি ব্ল্যাক কিনা, ভালো মানুষ সেও কিন্তু ব্ল্যাক হিসেবে পড়ে যায়। এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। ওরা ওদের ডিউটি ওরা করুক, ওই দিকটাই করুক, কিন্তু ওরা আমাদের গ্রামের ভিতরে আসতে পারবে না। আমাদের গ্রামের ভিতরে আমি বলছি না যে ব্ল্যাক হয় না, ব্ল্যাক কিন্তু হয়, ভালো মন্দ সবার ভিতরেই আছে, সেটা ওদের খুঁজে নেওয়ার পার্থক্য। ওরা কে ভালো কে মন্দ সেটা ওদের দায়িত্ব, কিন্তু একটা ভালো মানুষকে পেয়ে তুমি ব্ল্যাকার হিসেবে ধরবে বা তাকে তুমি ক্যাম্পে নিয়ে যাবে, চার্চিং করবে, সেরকম তো কোনো কিছু নয়। এটা আমরা চাইছি বন্ধ হোক, কিন্তু আমরা যতটুকু জানি ওদের আন্ডারটা নদীর ওখান দিয়ে রাস্তাটা সেভাবে এখনো তৈরি হয়নি। ওরা এই নদীটা, হ্যাঁ এই রোডটা যেহেতু ওদের ক্যাম্পের সাথে যৌথভাবে মিশেছে, এটা ওরা যাতায়াত করে, এইটুকুই ব্যাস। একেবারে আমরা এখানে কথা বলছিলাম, আবার একটুখানি নন ফেন্সিং জোনের দিকটা নজর রাখবো, যেটা কোনোভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানো, যে খুব সুরক্ষিত বজ্রমাটনি সে কথা বলা যেতে পারে না। যে কোনো মুহূর্তে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং যেভাবে ভারতের বিরুদ্ধে স্লোগান চলছে, ভারত বিদ্বেষী কাজকর্ম চলছে, ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, সেই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে এখানে একটা হামলার ছক হতে পারে, নাশকতার ছক হতে পারে, আশঙ্কা রয়েছে। ভারতের অন্যান্য সীমান্তের মতো এখানেও কাঁটাতারের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন অনুভব করছেন এখানকার গ্রামবাসীরা। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, বরণবেড়িয়ার পর হাবাসপুর অঞ্চল, এই হাবাসপুরেও কিন্তু বিএসএফের ক্যাম্প রয়েছে এবং সেই ক্যাম্পের খুব কাছাকাছি আমরা রয়েছি। যে বাঁশের ব্যারিকেড দেখতে পাচ্ছেন তার ও প্রান্তেই কিন্তু বাংলাদেশ, ঠিক ওই প্রান্তে ইছামতি নদী এবং নদীর পাড়েই কিন্তু বাংলাদেশ, যশোর জেলা। ফলে এই মুহূর্তে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, একেবারে একটা আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। যে কোনো মুহূর্তে জঙ্গি কার্যকলাপ হতে পারে এবং এই গ্রাম দিয়েই অবাধ প্রবেশ করে যেতে পারেন জঙ্গিরা ওই দেশ থেকে এদেশে, সেই আশঙ্কা যেমন রয়েছেন। একই সঙ্গে মহিলারা বলছেন নিরাপত্তা চাই, কারণ তারা এখানে সবাই পরিবারবর্গ একসাথে থাকেন। মহিলারা কিন্তু নিরাপত্তাহীনতায় একটা ভুগছেন। তো আমাদের এপারে অলরেডি মেয়ে মানুষ ছেলে মানুষ আসা যাওয়া করছে। কিছুদিন আগে দুটো মেয়েকে অ্যারেস্ট করা হলো, ধরা হলো, বিএসএফের আন্ডারে তুলে দেওয়া হলো। জানি না ওইগুলোর কি হয়েছে, খবর বলতে পারবো না। কিছুদিন আগে তো কালকেও মনে হয় 10-12 জন প্রবেশ করেছে, সেটাও ওদেরকে বলা হয়েছে। ওরা কতদূর কী করেছে আমরা জানি না, বলতে পারবো না এই বিষয়ে, কিন্তু অলরেডি ওই দেশ থেকে আমাদের এই দেশে যেহেতু আসা যাওয়া করছে, প্রত্যেক রাত্রিরে আসছে, সেইভাবে আমরা এটা পাচ্ছি না। একেবারে লোক যে কোনো সময় ঢুকছে, মাঝে মধ্যেই লোক ঢুকছে, এমন অভিযোগ কিন্তু রয়েছে। সত্যি কি বিষয়টা? অবশ্যই প্রতিদিন লোক যাওয়া আসা হচ্ছে, রাত দিন। আমরাও গ্রামের লোক, আমরাও সচেতন আছি, কিন্তু ভারত সরকারের কাছে একটাই অনুরোধ, বাংলাদেশকে সমস্ত পণ্য যেন বর্জন করা হয়। অনেকেই এই গ্রামবাসীদের অনেকেই কিন্তু প্রতিবাদে বারবার গর্জে উঠছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ হোক, বাংলাদেশকে ভারত যে জিনিসপত্র যোগান দেয় সেগুলো দেওয়া বন্ধ হোক, বাংলাদেশি পণ্য ভারতবর্ষে একেবারে নেওয়া বন্ধ হোক, এই দাবি তারা জানাচ্ছেন। হাবাসপুরের গ্রামবাসীরা মনে করেন যে সুসংহতি হবে বর্ডার তখনই যখন কাঁটাতারের বেড়া বসবে এবং সেই সঙ্গে অনুপ্রবেশ বন্ধ হবে। এই গ্রামের মধ্য দিয়ে মাঝে মধ্যেই ওই অনুপ্রবেশ চলে এবং সেই অনুপ্রবেশ কখনো কখনো বিএসএফের নাকের ডগায়, তাদের চোখে ধুলো দিয়ে চলে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এবং আমরা এবার একটুখানি এই অংশে, এই পর্বে কথা বলিনি সুজিত দার সঙ্গে, আমাদের এডিটর ইন চিফ। সুজিত দা, আপনি বরণবেড়িয়া দেখলেন, হাবাসপুরের মহিলারা কি বলছে সেটা শুনতে পেলেন। তারা যেটা বলছেন যে নিরাপত্তা সত্যিকারের দরকার, বাঁশ দিয়ে ব্যারিকেড করে তো আর সেটা ফেন্সিং নয়। কাঁটা তার স্যাংশন হয়েছে 2021 সালে, এখনো হচ্ছে না। আপনার অভিমত? এইটা ঠিক কথাই। দেখো, প্রথম হচ্ছে সীমানা নির্ধারণ চলছে। একজন ভদ্রমহিলা বলছিলেন না যে রাস্তাটা চাই, এটা আগের সীমানা নির্ধারণ হয়েছে, এবার নতুন সীমানা নির্ধারণ। এই নতুন সীমানা এটা নিয়ে এটা বরাবরই একটা টাসেল চলে। দেখো, ব্যাপারটা নতুন। যখন তোমার 1971 সালে যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন জন্ম হচ্ছে,
তখন এইটা ফ্রিকোয়েন্ট ছিল, মানে তখন থেকে প্রশ্ন যে সীমানা কিভাবে নির্ধারণ হবে। কিন্তু যেহেতু একটা সাংস্কৃতিক ভাষাগত সাদৃশ্যের কারণে, সাংস্কৃতিক যে যোগটার কারণে এই জিনিসটা সেভাবে তো হয়নি। 74 সালে একটা মুজিব ইন্দিরা চুক্তি হয়, এই চুক্তি অনুযায়ী 100 মিটার ওখানকার মানে তোমার 0 পয়েন্ট, তার 100 মিটারের মধ্যে তুমি কিছু করতে পারবে না, তাহলে ওদের সীমানা পড়ছে আর 100 মিটার। অর্থাৎ এই 0 পয়েন্টের যে জায়গা জমি যাদের পড়ে এটা হতে হবে। আসলে মানুষের মধ্যে তো অতীতে তো এটা ছিল না, বাস্তব কিন্তু এটা। তুমি যে কোনো মানুষকে, ওনারা এখানে ওনাদের যা বয়স, অনেকে আছে এখানে মুক্তিযুদ্ধ 71, 72-এর পর তাদের জন্ম, সুতরাং তারা কিন্তু তার আগের যে পরিস্থিতিটা এবং কেন 100 মিটার, ফলে আগে ডিসপিউটের জন্য প্রাইমারিলি হয়তো বা এটা করেছে। নিশ্চয়ই কাঁটাতারের স্যাংশন আছে, বিএসএফ যেটা এতদিনের রাজনৈতিক ন্যারেটিভ, বিজেপি বারবার এটা বলতে চেয়েছে, শুভেন্দু অধিকারী বারবার এটা বলে যে এখানে জমি দেওয়া হচ্ছে না, মানে বিএসএফ যে একটা কাটা যাবে জমি দেওয়া হচ্ছে, মানে জমিটা দিতে গেলে মানুষের যারা চাষবাস করেছেন জীবিকা তোটা, ফলে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে, অনেকে টাকা পাচ্ছেন না। সে কথাগুলো যেরকম সত্য, এটা তো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে জীবনটা তো শুধু না, তার সাথে জীবিকার প্রশ্নটাও যেহেতু রয়েছে, সেই কারণে এই যে বেড়াটা, এই বেড়াটা পরবর্তী সময় কাটাতার তো হবে। কেননা তুমি দেখো সিঙ্গেল এটা কাটাতে হয়, যে কাটা খুব অ্যাগ্রেসিভ জায়গাগুলোতে যেখানে সেখানে দুদিক থেকে এরকমভাবে থাকে কাটাতারটা, মানে কেউ টোপকেও যাতে না আসতে পারে, মানে এমনভাবে ওটা করে। এখানে সে পরিস্থিতি এখন হয়েছে কিনা সেটা অনুপ্রবেশ হয় তো বলছেন ওনারা, অনুপ্রবেশ হয়, হ্যাঁ। কেননা এখানে অনেকে যেটা আমাকেও বললেন অনেকে, ওই যে রিসেন্টলি খুব অল্প বয়সী কিছু মেয়ে এরকম আসছে, যারা তাদের হচ্ছে গিয়ে হাতে আবার অনেকে ট্যাটু করা রয়েছে। অর্থাৎ কোথাও একটা জায়গা থেকে আওয়ামী লীগের উপর একটা প্রেশার আছে, এবং যেভাবে যা যা ঘটনা ঘটছে সেটাতে হচ্ছে, ফলে একটা রাজনৈতিক কারণ রয়েছে। দেখো, সেটা ওনারা রাজনীতির এই মধ্যে ঢোকার ব্যাপারটাও নয়। এটা 10টা পশ্চিমবঙ্গের গ্রামের মতো, এটাও একটা গ্রাম, এটা পশ্চিমবঙ্গ মানে ভারতেরই, এবং তাদের অধিকারের প্রশ্নে তারা যেটা বলছেন সত্য কথা। এটা অনুপ্রবেশের ঘটনা তো ঘটছে, ভারতবর্ষে অনুপ্রবেশ হয়েছে তো, 2023-24-এও যে সংখ্যা কমেছে তা তো নয়। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজকে আপনারা বিভিন্ন পর্বে, জনমতের বিভিন্ন পর্বে আপনারা দেখলেন মহিলারা কি অভিযোগ করছে এবং সীমান্তে আসলে কি অবস্থা রয়েছে, কি করুণ জীবনযাপন এখানে কাটাতে হয় নিরাপত্তাহীনতাকে সঙ্গে করে নিয়ে, এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আরও আতঙ্কিত এই পশ্চিমবাংলার হাবাসপুরের মতো বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের মানুষেরা।